সোনা বা চাল বিশ্ববাজারে যখন দাম বাড়ে তখন দেশের বাজারেও তার প্রভাব দ্রুতই পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে যখন দাম কমে যায় বাংলাদেশের বাজারে সেই সুবিধা ভোক্তা খুব কমই পায়। সোনার দামে যেমন দেখা যায় বিশ্ববাজারে 100 টাকা কমলে দেশে কমে মাত্র 20 টাকা। চালের ক্ষেত্রেও সেই দৃশ্য হুবহু একই। বৈশ্বিক বাজারে চালের দাম যখন ধারাবাহিকভাবে কমছে দেশে তখন উল্টো বাড়ছে বা স্থির থেকে যাচ্ছে। প্রশ্ন হলো, এই বৈপরীত্য কেন? এই বৈপরীত্যের কারণ অনুসন্ধানে মিলছে একের পর এক কাঠামোগত সমস্যার চিত্র। বিশ্ববাজারে গত কয়েক মাস ধরে চালের দাম ক্রমাগত কমছে। দক্ষিণ এশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ বড় রপ্তানিকারক দেশগুলো উৎপাদন বাড়িয়েছে এবং বৈশ্বিক সরবরাহ এখন প্রায় স্বাভাবিকের চেয়েও বেশি। 2017 সালের পর আন্তর্জাতিক বাজারে এত কম দামে চাল পাওয়াই যাচ্ছিল না। ফলে যে দেশগুলো আমদানি নির্ভর তাদের অভ্যন্তরীণ বাজারে দাম কমার কথা, কিন্তু বাংলাদেশে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। বাজারে দাম কমছে না, বরং খুচরায় সাধারণ মানুষের ওপর চাপ একই রকমই রয়ে গেছে। এ সময় দেশে উৎপাদনও কিন্তু খারাপ হয়নি। বোরো ও আমনের ফলন সন্তোষজনক ছিল এবং সরকারি হিসেবে দেশীয় উৎপাদন প্রতি বছর অল্প অল্প করে বাড়ছেই। তার উপর এবছর প্রায় 5 লাখ টনের মতো চাল আমদানিও করা হয়েছে, অর্থাৎ সরবরাহের কোনো ঘাটতি নেই। যে বাজারে উৎপাদন ও আমদানি মিলিয়ে চালের যথেষ্ট যোগান রয়েছে সেখানে দাম কমার কথা স্বাভাবিকভাবেই ওঠে। কিন্তু বাস্তবে মিলছে ঠিক বিপরীত অভিজ্ঞতা। সরবরাহ ঠিক থাকলেও খুচরা দামের ওপর তার প্রভাব পড়ছে না। এদিকে চালের বাজারে মিল মালিকদের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই আলোচিত বিষয়। ধান সংগ্রহ থেকে শুরু করে মজুত ও প্রক্রিয়াজাতকরণ সবই তাদের প্রভাবাধীন। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও মিল গেটে দাম কমানো হয় খুব ধীরে, অনেক সময় কমানোই হয় না। ফলাফল হলো বিশ্ববাজারে চালের দাম টন প্রতি 30 থেকে 35% কমলেও বাংলাদেশের মিল গেটে দাম কমে 5 থেকে 7%, আর খুচরায় প্রায় দৃশ্যমান কোনো পরিবর্তনই দেখা যায় না। বাজারের প্রতিযোগিতা সীমিত বলে মিল মালিকদের সিদ্ধান্তে দাম স্থিতিশীল রাখা সহজ হয়ে যায়। তদারকি পর্যাপ্ত না থাকায় এই নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়। সরকারি মনিটরিং থাকলেও তা মূলত দাম বাড়লে সক্রিয় হয়, কিন্তু দাম কমানোর বিষয়টিতে তদারকি তুলনামূলকভাবে দুর্বল। বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব অস্বীকার করা গেলেও বাস্তবতা হলো গুটি কয়েক মিল মালিক ও পাইকার সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে খুচরা দামের ওপর ফাইনাল প্রভাব ফেলতে পারেন। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারে সুবিধা এলেও ভোক্তার কাছে সেটা পৌঁছায় না। উৎপাদন খরচ বেড়ে যাওয়াও একটি গুরুত্বপূর্ণ কারণ। সার, কীটনাশক, শ্রম, পরিবহন খরচ সবই আগের তুলনায় অনেক বেড়েছে। কৃষকের উৎপাদন খরচ বেশি হলে ধানের দামও কমে যায়। ধানের দাম না কমলে মিল মালিকরাও চালের দাম কমাতে আগ্রহী হন না। ফলে পুরো বাজার এক ধরনের দামের স্থিতাবস্থা তৈরি হয় যা নিচে নামতেই চায় না। চালের দাম নিয়ন্ত্রণে আমদানিকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে মনে করা হয়, কিন্তু আমদানির অনুমোদন প্রক্রিয়া ধীর হওয়ায় বিশ্ববাজারে দাম কমার পরপরই সেই সুবিধা ভোক্তারা পান না। আমদানি দ্রুত হলে বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়ে দাম দ্রুত কমতে পারত, কিন্তু শুল্ক কম হলেও এলসি খোলা, অনুমতি পাওয়া, কার্গো আসা এসব প্রক্রিয়ার ধীরগতি দামের পতনকে দীর্ঘায়িত করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে সেই প্রভাব আসে দেরিতে বা আসেও না। ডলারের দামও গত কয়েক মাস ধরে স্থিতিশীল, অর্থাৎ আমদানি খরচ খুব একটা কিন্তু বাড়েনি। তবুও বাজারে অতিরিক্ত পরিবহন ব্যয় বা লজিস্টিক খরচ দেখিয়ে খুচরা দামের ওপর চাপ বজায় রাখা হয়। বাস্তবে এর অনেকটাই অজুহাত, যার সুযোগ নিয়ে দাম স্থির রাখা হয়। এই পুরো ব্যবস্থার ফলে সাধারণ মানুষের জীবন ও বাজেট সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয়ের বড় অংশই খাবারের পেছনে যায়, যার মধ্যে চাল প্রধান উপাদান। চালের দাম সামান্য বাড়লেই পরিবারের বাজেট বড় চাপ পড়ে। পুষ্টিহীনতা ও খাদ্য অনিরাপত্তার ঝুঁকিও বাড়ে, বিশেষত নিম্ন আয়ের মানুষের জন্য।
অবশেষে এটা স্পষ্ট যে সমস্যাটা আন্তর্জাতিক নয়, দেশীয় বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা। যতক্ষণ না মিলগেট পর্যায়ে প্রতিযোগিতা সৃষ্টি হবে, বাজারে স্বচ্ছতা আসবে এবং আমদানির প্রক্রিয়া দ্রুত হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্ববাজারে দাম কমলেও তার সুবিধা ভোক্তা পাবেন না। সোনা বা চাল, যে পণ্যের কথাই বলা হোক না কেন, বাংলাদেশে এখন একটি অনিবার্য বাস্তবতা দাঁড়িয়েছে। বিশ্ববাজারে 100 টাকা কমলে দেশে কমে 20 টাকা। চালের ক্ষেত্রেও সে একই চিত্র।